সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি অনুপ্রেরণার গল্পে। মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স অনলি অন সিটি এফএম 96 এর অফিসিয়াল ফেসবুক পেজে। আমি সাদিদ আদনান ভাইদ আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যিনি দেশের গণ্ডি পেরিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ দিয়ে একটি আলাদা অবস্থান তৈরি করে দিয়েছেন। তিনি ইউনাইটেড নেশনস, ইউএন অপস, ইটকলের মতো বড় বড় প্রতিষ্ঠানে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে এখন একজন পরিচিত মুখ। দর্শক, চলুন আর দেরি না করে আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট মিস্টার হাসান মোহাইমিনুল আজিজ তুষার ভাইকে স্বাগত জানাই, যিনি এখন ইউনাইটেড নেশনসে রিনিউয়েবল এনার্জি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। তুষার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে ভাই? আমি ভালো আছি। আর আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। অনেক গল্প আছে আপনার থেকে, অনেক কিছু জানার আছে। তো চলুন আমাদের আড্ডাটি শুরু করে দেই। তো আমরা একদম শুরু থেকে আপনার গল্পটা শুনতে চাই। যখন একদম ছোট ছিলেন তখন আসলে কি হবার স্বপ্ন ছিল? বেসিক্যালি এখন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাট আমার কেন জানি মনে হয় তখনও ওইরকম হওয়ার ইচ্ছা ছিল। বাট ছোটবেলায় আম্মু বলতেন যে আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বাট এনিওয়ে, যখন আসলে আমি হাই স্কুল তারপরে কলেজের গণ্ডিতে পা রাখলাম, তখন দেখলাম যে বেসিক্যালি টেকনিক্যাল জিনিসগুলো আমাকে বেশি টানছে। আর আমি দুটা যে স্কুল এবং কলেজে পড়েছি, মতিঝিল আইডিয়াল স্কুল এবং নটরডেম কলেজ, ওইখানে এই ধরনের সায়েন্স ফেয়ার তারপরে বিভিন্ন ধরনের বিজ্ঞান মনস্ক ভিত্তিক কাজগুলো খুব বেশি চর্চা করা হতো। তো ওইটা হয়তো বা আরও একটা বেইজ অথবা একটা প্রেরণা জুগিয়েছে আমাকে এই লাইনে আসার। বাট এনিওয়ে, আমি মনে হয় যে ছোটবেলা থেকে আমি ইঞ্জিনিয়ারই হতে চেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটাই হতে পেরেছি। দ্যাটস ভেরি নাইস যে আপনি আপনার ড্রিম যেটা ছিল আপনি আসলে ওটাকেই চেস করে যাচ্ছেন এখনো। তো তুষার ভাই, আমাদের দেশে যেটা হয়, মানে আমরা যখন এডুকেশনাল লাইফ শেষ করে আমাদের দেশের যুবকরা, অ্যান্ড তখন যখন এডুকেশনাল লাইফ থেকে ক্যারিয়ার লাইফের ট্রানজিশনটা হয়, দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই এই ট্রানজিশনটা কিন্তু খুব একটা স্মুথ হয় না। যে তাদের একাডেমিক ক্যারিয়ার শেষ করে বেশ কিছু টাইম তাদেরকে ওয়েট করতে হয় জব সেক্টরে যাওয়ার জন্য। তো আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল এবং আপনার প্রথম কর্মস্থল কোথায় ছিল, আর সেটা আসলে আপনাকে পরবর্তী ক্যারিয়ার লাইফে কিভাবে সাহায্য করেছে? নাইস ওয়ান। বেসিক্যালি মানে কমপ্লিটলি আমার যে আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের জব সেক্টর অথবা এনি জব সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড, আমার যেটা মনে হয় বেসিক্যালি ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা গোল থাকা উচিত সবারই। যখন আমি যা পড়ছি, যা আমি শিখছি, সেটা যেন আমার যা প্যাশন সেটার সাথে আসলে ম্যাচ করে। কারণ আদারওয়াইজ দেখা যায় আমি যেটা দেখেছি, আমি ওয়ার্ক ফিল্ডে যেটা দেখেছি, যে প্রচুর মানে ক্যান্ডিডেট আছে বাট কম্পিটেন্ট ক্যান্ডিডেট নাই। আমি অনেক ইন্টারভিউ বোর্ডেও ছিলাম, সেখানে আমি দেখেছি গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আসছে, দে আর প্রিটি ব্রাইট, বাট আমি দেখছি যে তাদের যেই স্কিল লেভেল আছে সেটা অ্যাডিকুয়েট না। তো এটা হতে পারে আমাদের এডুকেশন সিস্টেম অথবা আমাদের যেই সিস্টেমটা আছে এখন, গ্র্যাজুয়েশন তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন যে সিস্টেম, একটা রেল লাইনের মতো, যে ঢুকলাম আর এখান থেকে একটা গিয়ে এন্ড হয়ে যাবে একটা জায়গায়, সেখানে খুব অপশন নাই। তো এটা একটা কারণ হতে পারে যে আসলে একটা স্টুডেন্ট অথবা একটা ছেলে যখন অথবা একটা মেয়ে যখন তার ক্যারিয়ার শুরু করার আগে যে এডুকেশনটা সে নিয়েছে সেটা হয়তো বা তার প্যাশন রিলেটেড ছিল না, অথবা সেখানে সে ফোকাস ছিল না। সে চিন্তা করছে আচ্ছা আমি পরে চিন্তা করবো, অথবা যেটা পাওয়া যায়। এবং সেখানে অবশ্যই আমি বলবো যে আমাদের যেই গভর্নমেন্ট ফ্যাসিলিটিগুলো আছে পড়াশোনার জন্য, বেসিক্যালি যেমন বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, সেখানে অনেকেই দেখি যে মেধা তালিকায় আমি যেই সাবজেক্ট পাই আমি সেটা পড়বো, উইচ ইজ ভেরি মানে কি বলবো ড্যামেজিং। একটা স্টুডেন্ট অথবা একটা কারো স্বপ্নের জন্য এটা খুবই ড্যামেজিং যে আমি যেটা পাই আমি সেটা পড়বো। তার মানে তার প্যাশন আলটিমেটলি সেটা সার্ভ করা হচ্ছে না, সে হচ্ছে একটা চাকরি চাচ্ছে। তো এইটা আসলে সামটাইমস খুব এফেক্ট করে ক্যারিয়ারকে। তো এই জন্য আমি মনে করি যে ছোটবেলা থেকেই সে যেটা পছন্দ করে বাবা মার উচিত সেই ছেলেটাকে অথবা সেই মেয়েটাকে গাইড করা যে তুমি সেই এডুকেশনটা নাও। তাকে এই সুযোগটা, আমাদের দেশে যদিও সুযোগ খুবই কম, সেখানে আর্থসামাজিক বিষয় একটা অনেক বড় বিষয়ে চাইলে কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, সেখানে অনেক খরচ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় ছোটবেলা থেকে যেটা প্যাশন, বাবা মার অনেক বড় একটা ভূমিকা আছে সেখানে তার প্যাশনটাকে ট্র্যাক করা এবং তাকে সেটাকে সাহায্য করা, সেই ছেলে অথবা মেয়েটাকে সেভাবে সাহায্য করা, সেজন্য তার ক্যারিয়ারটা ওভাবে করতে পারে। আর যারা এখন পাশ করছে, ইঞ্জিনিয়ারিং পাশ করছে অথবা অন্যান্য লাইনে পাশ করছে, আমি তাদেরকে বলবো যে মার্কেট ওরিয়েন্টেড স্কিলগুলো ডেভেলপ করার জন্য।
আমি আমার উদাহরণ দিতে পারি যে আমার প্রথম জব ছিল, আসলে আমি সেটা প্লেসমেন্ট জব বলতে পারো। বেসিক্যালি আমি সেটা পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটিতে একটা জব ওপেনিং হয়েছিল একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কিউশু ইউনিভার্সিটির একটা প্রজেক্ট ছিল বাংলাদেশে, সেখানে আমি এনরোলড হয়েছিলাম। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করি, ওখানে 2 বছর কাজ করি। সেখানে আমি রিনিউয়েবল এনার্জি সম্পর্কে শিখি এবং সেটা ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে। খুব ভালো একটা কাজ ছিল, বাংলাদেশের গাজীপুরে হয়েছিল। সেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে একদম লাস্ট মাইল যে ইলেকট্রিফিকেশন, সেটা সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া হয় এবং তাদের সাথে সেখানে থেকে আমি কাজ করতে পারি। তো এটা একটা বুস্ট আপ করেছে আমাকে। তো এই জন্য আরেকটা টেক অ্যাওয়ে যে বেসিক্যালি একদম গ্রাসরুট লেভেল থেকে কেউ যদি শুরু করে তার ক্যারিয়ারটা স্ট্রং হবে। কারণ হচ্ছে লাস্ট মাইল কমিউনিটি অথবা ইলেকট্রিফিকেশন অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে যখন বিল্ডিং ব্লক থেকে শুরু করবে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য ফুটহোল্ড। সেই কমিউনিটিকে যখন আমি ডিল করলাম, তাদের এনার্জি সম্পর্কে জানলাম, রিনিউয়েবল এনার্জি সম্পর্কে আমার আরও প্যাশন বেড়ে গেল এবং আমার আগ্রহ আরও বেড়ে গেল। সেভাবে আমি কাজ শুরু করলাম। তো এরপরে আমি কাজ করলাম একটা চাইনিজ কোম্পানিতে, সেটাও রিনিউয়েবল এনার্জি নিয়ে ছিল এবং সেখানে আমি প্রত্যন্ত অঞ্চলে কিছু মিনি গ্রিড ছিল তখন ইটকলের অর্থায়নে। তো সেখানে ইটকলের অর্থায়নে সেই মিনি গ্রিডগুলো আমি ইনস্টল করতাম, সেখানে সার্ভিস ডেলিভারির কাজ করতাম এবং সেখানেও আমার লাস্ট মাইল কমিউনিটি ইলেকট্রিফিকেশনের মানুষের সাথে কথা বলতে হয়েছে, তাদের সাথে বিভিন্ন সময় ডিল করতে হয়েছে, বিদ্যুৎ না থাকলে এজিটেশন ফেস করতে হয়েছে। সো এই জিনিসগুলো দ্যাট থ্রাইভস বেসিক্যালি। এবং এভাবে আলটিমেটলি আমি যখন একটা ফাইনাল ইয়েতে আসলাম, যে তখন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট ওন একটা অর্গানাইজেশন ইটকল, যখন জব করলাম, সেটা আমাকে খুব সাপোর্ট দিয়েছে আমার এই এক্সপিরিয়েন্সগুলো। আমি বিলিভ করি কারোর মধ্যে যদি স্কিল থাকে, প্যাশন থাকে, ট্রাই থাকে, ইনিশিয়ালি খুব টাফ হয় সেটাকে ক্যাপিটালাইজ করা, বাট এন্ড অফ দ্যাট ডে হি অর শি উইল বি গেইনার। আপনি ইটকলের মতো দেশীয় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং এর পাশাপাশি বর্তমানে ইউনাইটেড নেশনসের মতো একটি আন্তর্জাতিক একটি বড় প্রতিষ্ঠানে আপনি কাজ করে যাচ্ছেন। সো এই ট্রানজিশনটা আসলে কিভাবে হলো, মানে এটার পেছনে তো নিশ্চয়ই কোনো একটি ব্যাক স্টোরি আছে, সেটি জানতে আমি খুবই কিউরিয়াস। আর আমাদের দর্শকদের জন্য একটু সহজ ভাষায় আপনি বলবেন কি যে ইউনাইটেড নেশনসে আসলে আপনি কি কাজ করে থাকেন এবং কিভাবে আপনার অপারেশনস এক্সিকিউট করেন? ইটকল থেকে আমি যখন ইউনাইটেড নেশনে আসলাম, সেটা আসলে একটা স্টোরি। সেটা হচ্ছে সেই আবার ওই প্যাশনের গল্প চলে আসে। বেসিক্যালি প্যাশন থেকে একবার আমাকে এএফডি থেকে একটা কাজ করার সুযোগ হয় এএফডিতে। সেখানে বাংলাদেশ আর্মির জন্য এটা জুবা, সাউথ সুদানের জুবাতে একটা ছোট সিস্টেম 10 কিলোওয়াটের একটা সিস্টেম ডিজাইন করার জন্য তারা আমাকে রিকোয়েস্ট করে এবং সেটা সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করে। তখন আমি ইটকলে কাজ করছি। সেখানে আমি ডেফিনেটলি থ্যাঙ্কফুল, আমার যারা মেন্টর অথবা আমার যারা সুপারভাইজার ইটকলে ছিলেন, তারা আমাকে সুযোগ দিয়েছেন এই কাজটা করার জন্য। তো আমি যখন ওই কাজটা করি, দ্যাট উইল বি ওয়ান থিং, দ্যাট একটা গ্রাউন্ড ব্রেকিং কাজ হয় যে কোনো টিসিসি, আমরা ইউএন এর ভাষায় সেটাকে আমরা যারা আর্ম ফোর্স অফিসিয়াল যারা সার্ভ করে ইউএনকে, সেই দেশগুলোকে আমরা টিসিসি বলি, ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি। সো কোনো একটা টিসিসির মাধ্যমে একটা ইনস্টলড রিনিউয়েবল এনার্জি সিস্টেম, সেটা ছিল ফার্স্ট অফ ইটস কাইন্ড। সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা ইউএনএ একটা আমাদের যে প্রোগ্রাম আছে সেখানে একটা ব্যাপক সাড়া ফেলে। তখন সেখানে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল এবং তাদের মাধ্যমে আমি যখন তাদের সাথে কথাবার্তা হয় এবং আমি তখন খোঁজ রাখছিলাম যে এই লেভেলগুলোতে কীভাবে কন্ট্রিবিউট করা যায় অথবা ইউএনএ কীভাবে চাকরি পাওয়া যায়, সেভাবে খুঁজতে খুঁজতে এরকম একটা বিভিন্ন ওদের যেই সার্কুলার দেয়, যেখানে জব ওয়েবসাইট আছে, সেখানে আমি ট্রাই করার পরে আমি সেখানে আলহামদুলিল্লাহ আমি সেখানে এনরোল হতে পেরেছি এবং গত 3 বছর ধরে কাজ করছি। আপনাকে তো কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক সময় সেটা হয়তো খুবই দুর্গম কোনো এরিয়া বা অনেক সময় এমন কোনো এরিয়া যেখানে একটু কোনো কনফ্লিক্ট বা ওয়ার চলছে। কাজের জন্য এরকম জায়গায় ট্রাভেল করতে গিয়ে কখনো কোনো ডিফিকাল্ট সিচুয়েশন বা কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স আপনার আছে কি? কাজের ক্ষেত্রে বলা যায় কনফ্লিক্ট প্রোন এরিয়াগুলো ডেফিনেটলি একটু ডিফিকাল্ট, সেখানে একটু থাকেই, রিস্ক থাকেই, কারণ ইউএনের মিশনগুলো এমন জায়গায় হয় যেখানে আসলে কনফ্লিক্ট প্রোন। তো সেইখানে একটা রিস্ক থাকে, বাট ডেফিনেটলি ইউএন থেকে যথেষ্ট পরিমাণ থাকে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে। তুষার ভাই, আপনার কি মনে হয় আমাদের দেশের টেকনিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড কি এখনো একদম গ্লোবাল স্কেলে আসতে পেরেছে? এইটা ডেফিনেটলি না, উত্তরটা হবে না। কারণ হচ্ছে আমি যত জায়গায় দেখেছি, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, যে ওয়ার্ল্ডগুলোতেই ঘুরেছি, আমি যে কান্ট্রিগুলোই আমি দেখেছি, বেসিক্যালি সব জায়গায় দেখেছি যে হাই স্কুল পড়ে ডিপ্লোমা করে,
ওইটা ওদের বেস হয়। পরবর্তীতে ওরা হায়ার এডুকেশন, সে যদি রিসার্চের দিকে যায় তখন সে বিএসসি করবে অথবা মাস্টার্স ডিগ্রি করবে, পিএইচডি করবে। সো প্রত্যেকটা দেশে, যেই দেশগুলা টেকনোলজিক্যালি উন্নত করছে, আপনি জাপান বলতে পারেন, তারপরে ইউএসএ, চায়না, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে ডিপ্লোমা যে এডুকেশনটা সেটা খুবই স্ট্রং, এবং ডিপ্লোমা এডুকেশন এই জিনিসটা ইজি এবং খরচ কম। তো যে কোনো একজন স্টুডেন্ট হাই স্কুল পাশ করে অথবা একটা সার্টেন লেভেলে গিয়ে সেই দেশ অনুযায়ী সে ডিপ্লোমা এডুকেশনটা অ্যাকোয়ার করতে পারে। তো ডিপ্লোমা এডুকেশন করার পরে যখন ডিপ্লোমা থেকে সে পাশ করবে তখনই সে চাকরি পায়, সে রেডি কাজ করার জন্য। তো আমাদের দেশের ডিপ্লোমাটা খুবই দুর্বল। কিছুদিন আগে আমরা দেখেছি যে সেখানে একটা হয়েছে যে স্টুডেন্টরা বিভিন্ন রিফর্মের জন্য তারা রিকোয়েস্ট করছে, আন্দোলন করছে। বাট দ্য থিং ইজ দ্যাট যে আমাদের বেসিক্যালি আসলে রিফর্ম হওয়া প্রয়োজন ডিপ্লোমা এডুকেশনটায়। তো ডিপ্লোমা এডুকেশনটা বিল্ডিং ব্লক, এবং সেখান থেকে আসলে একটা বিরাট পুল পাওয়া যায় প্রফেশনালসদের, যে স্কিলফুল পিপল, এবং সেখানে সেই স্কিলটা ডেভেলপ করার এনাফ জায়গা থাকে কারণ তার বয়সটা কম থাকে। এরপর যখন একটা ছেলে বিএসসি করে ফেলে, এমএসসি করে ফেলে, তখন তার জন্য হচ্ছে একটা চাকরি সোনার হরিণ হয়ে যায়। সে আর কোনো দিকে ডাইভ দিতে পারে না, বেসিক্যালি সে আর অন্যদিকে যেতে পারবে না, সে লকড। তার এখন ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, সেই জিনিসগুলো তার নিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি নলেজ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলো, তার নলেজেবল হতে হবে, তার সেই যে সেক্টরটা সেটার মধ্যে এনাফ নলেজ থাকতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, এবং সে স্কিল ডেভেলপ করার জন্য সে তার খুঁজতে হবে, এবং যেখানে কর্মক্ষেত্র সেই জায়গাতে ভিজিট করতে হবে। সেখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে পরিচয়, যে আমি যার সাথে কাজ করছি, যার সাথে আজকে একদিন দেখা হলো, তার সাথে তো পরিচয় রাখা এবং তার থেকে কাজটা শেখা ভালো করে। তো এই জিনিসগুলো যদি কোনো স্টুডেন্ট করতে পারে, এবং এডুকেশন সিস্টেমের রিফর্ম যেটা বললাম যে ডিপ্লোমা সেক্টরটাকে যদি টেকনিক্যাল বলি, ডেফিনেটলি ডিপ্লোমা সেক্টরটাকে খুব ভালো হতে হবে এবং সেটাকে ফর্টিফাইড করতে হবে। সেখান থেকে একটা বড় একটা স্কিলফুল বেস বাংলাদেশ ক্রিয়েট করতে পারে, তাহলে আসলে ছেলেদের মানে কম্পিটেন্সি বাড়বে এবং তারা এই কাজগুলা চাকরি পাবে এবং ইজিলি ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হতে পারবে। আই এম প্রিটি শিওর যে আপনার সাকসেস স্টোরি শুনে বা আপনাকে আজকে আমাদের স্ক্রিনে দেখে আমাদের অনেক অডিয়েন্সই অনেক ইন্সপায়ার্ড আর মোটিভেটেড হবে। তো বর্তমানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, মানে যারা ফিউচার ইঞ্জিনিয়ার, তাদের জন্য আপনি কি বলবেন? মানে যারা আসলে আপনার মতো এরকম বড় একটা এমএনসি বা ইউনাইটেড নেশনসের মতো এরকম স্বনামধন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পার্ট হতে চায়, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস আছে? স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, বেসিক্যালি এখানে তার স্কিল ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি জরুরি। সো স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রি অথবা যেই ফিল্ডে আপনি যেতে চাচ্ছেন সেই ফিল্ডে যেই কোর্সগুলো আছে, কিছু অ্যাড অন কোর্স থাকে। যেমন আমি একটা জিনিস পাশ করলাম, পাশ করার পরে আমি সার্টিফিকেট পাচ্ছি, কিন্তু আমি ওই জায়গার স্কিলফুল লেবার এখনো হই নাই। তো সেক্ষেত্রে যেই অ্যাডিশনাল কোর্সগুলো থাকে সেগুলো মাস্ট, যতটুকু সম্ভব সেগুলো আমাদেরকে সেই কোর্সগুলো করা, সেগুলো কমপ্লাই করা এবং সেগুলোর সার্টিফিকেট অর্জন করা। ডেফিনেটলি সেটা ক্যারিয়ারে একটা, অথবা যখন সিভি সাবমিট করবে সেখানে একটা অ্যাডিশনাল যে বেনিফিট অথবা অ্যাডিশনাল ভ্যালু আছে সেটা অ্যাড করবে সিভিতে। তো সেটা অর্জন করা। এবং নেক্সট আমি যদি টেকনিক্যাল দিকে বলি, কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে ডে ওয়ান থেকে তার তিনটা জিনিসে খুব বেশি পারদর্শী হতে হবে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, 2 নাম্বার হচ্ছে প্রোগ্রামিং, ইংলিশ। তুষার ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন আজকে আপনার জন্য, আপনার ফিউচার প্ল্যান কি অ্যান্ড ওয়্যার ডু ইউ সি ইয়োরসেলফ ইন দ্য নেক্সট 5 years? Next 5 years, it's a long time for me. Well, the thing is that actually I like to develop this country. কারণ এইখান থেকে, বাংলাদেশ থেকে আমি যা পেয়েছি আমি কমপ্লিটলি হোম গ্রোন। আমার যত ইউনিভার্সিটি আছে পড়াশোনার জায়গাতে আমি বাড়ি থেকে কোনো ডিগ্রি নেই নাই, এবং বেসিক্যালি আমি সব ডিগ্রি আমার প্রাইভেট ইউনিভার্সিটি বেসড এডুকেশন। সো সেই ক্ষেত্রেও এটা ডেফিনেটলি কারোর জন্য মোটিভেশন হবে যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট অর্গানাইজেশন থেকে পড়াশোনা করেও ইন্টারন্যাশনাল লেভেলে জব পাওয়া যায় বাংলাদেশের থেকেই যদি স্কিল থাকে। তো সেক্ষেত্রে আমার নেক্সট গোল হচ্ছে গিয়ে দেশকে কিছু দেওয়া। বেসিক্যালি আমাদের একটা প্ল্যান আছে, আমি আমার যে পিয়ার গ্রুপ আছে তাদের সাথে একটু কথা বলছি, ইভেন মন্ত্রণালয়েও বিভিন্ন জায়গায় আমার এই যে আইডিয়াটা ফিট ইন করা আছে। বেসিক্যালি যেটা হচ্ছে কি, বাংলাদেশে এখন ইলেকট্রিসিটি যে জেনারেশন এবং ট্রান্সমিশন এটা একটা লেভেলে গিয়েছে এবং 100% ইন্টিগ্রেশন আমরা বলছি। তো সেটাকে স্ট্রেংথেন করা কিভাবে? রিনিউয়েবল এনার্জির মাধ্যমে। যে স্টেশনগুলো আছে, যে সাবস্টেশনগুলো আছে, তার যে ক্যাপাসিটি আছে অথবা তার যে লোড আছে সেটা যদি আমি অ্যাটলিস্ট 50% রিনিউয়েবল এনার্জি দিয়ে কভার করতে পারি,
তাহলে টোটাল সিস্টেমটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারবো। তো ডিসেন্ট্রালাইজ করার পরে সেখানে অ্যাগ্রিকালচারকে ইনভলভ করা, লাইক আমি সেখানে ক্যাটেল ফার্মিং করতে পারি, সেখানে আমি যেগুলো হচ্ছে লো সানলাইটে যেই ভেজিটেবলগুলো হয় সেগুলো আমরা সেখানে কালটিভেট করতে পারি। বিভিন্ন ধরনের রিসার্চ অলরেডি চলমান আছে। তো এগুলাকে আমরা যদি আরও বেশি বেশি আমরা প্রমোট করতে পারি, সেখানে যেটা হবে কর্মসংস্থান হবে। তুষার ভাই, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু বিদায় নেবার আগে আমাদের টাইটেল স্পন্সর উইচ ইজ মুমতাজ হার্বাল প্রোডাক্ট, তাদের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সের পর্ব এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও ফিরছি আরও একজন অসাধারণ মানুষের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সিটি FM 96-এর পেজে অবশ্যই চোখ রাখুন। আর হ্যাঁ, শেখা আর অনুপ্রাণিত হওয়ার কিন্তু শেষ নয়, সেটা কিন্তু চলতেই থাকবে।